আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপদেষ্টা পরিষদের অনুমোদন। বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি 7 বছর, ঈদের টানা 9 দিনের ছুটি। এলডিপি দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু। 166টি সুপারিশের মধ্যে 120টিতে একমত। সব রাজনৈতিক দলের সহযোগিতা চায় কমিশন। সব মামলায় খালাস পেলেন তারেক রহমান। বিচারিক আদালতে আর মামলা না থাকায় দেশে ফিরে রাজনীতি করতে বাধা নেই, জানালেন আইনজীবীরা। জালিয়াতি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ায় পুতুলের বিরুদ্ধে মামলা। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে দুদকের জালে জিএম কাদের। এবং গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার দাবি জামাত সহ বিভিন্ন দলের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি 7 বছর করে সংশোধিত নারী ও শিশু দমন আইনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। নতুন আইনে শিশু ধর্ষণ মামলা আলাদাভাবে বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। এদিকে ঈদের সময় জনসাধারণের সুবিধার্থে 3 এপ্রিল সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা। সভায় প্রায় 1 ঘণ্টা আলোচনা করে অনুমোদন দেওয়া হয় সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন। এতে বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা করা হয় 7 বছর। পরিবর্তন আনা হয় বলাৎকারের সংজ্ঞায়। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে এবং যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঈদের সময় জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে 3 এপ্রিল ছুটি দেওয়ারও সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। ফলে এবার ঈদের ছুটি থাকছে টানা 9 দিন। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জেনেছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে। কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে বিজু, বৈশাখী, সাংগ্রাই অনেক ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এইটারও তাদের জন্য নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এ সময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়েও কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন সফরটি হবে ঐতিহাসিক। প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাহলে হবে কি আমরা আমাদের জাস্ট দৌড়গোড়ায় আমাদের কাছে একদম তাদেরকে আমরা সার্ভিসটা টপ ক্লাস চাইনিজ হসপিটালগুলো খুবই নাম করা এবং আমরা তাদের সার্ভিসগুলো খুব আমাদের সিটিতে, ঢাকাতে বা বড় বড় সিটিতে আমরা এটা পাবো। তো এটার জন্য স্পেশাল একটা এফোর্ট দেওয়া হচ্ছে। আমরা চাই যে চায়নার সাথে আমাদের এক ধরনের হেলথ কেয়ার ইস্যুতে আরও সুদৃঢ় আমাদের সম্পর্কটা হোক। চাইনিজ হেলথ কোম্পানিগুলো, চাইনিজ হেলথ কেয়ার কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে প্রচুর ইনভেস্ট করে, সেটা প্রফেসর ইউনূস এর আগে কয়েক দফা এটা বলেছেন এবং এইবারের ভিজিটে এটা একটা ওনার টপ একটা প্রায়োরিটিতে থাকবে। তিনি জানান বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করতে চায় চীন। থ্যাংক ইউ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের প্রথম দিনে 166টি সুপারিশের মধ্যে 120টিতে একমত জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।
দলটির শীর্ষ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে ভোট কখনোই সুষ্ঠু হবে না বলে তার আশঙ্কা। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে এই বৈঠক। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুদক সংস্কারে ঐকমত্য কমিশনের 166 প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ। বিচার বিভাগ মোট প্রস্তাব ছিল 23টি প্রস্তাবের মধ্যে আমরা 22টিতে একমত হয়েছি। জনপ্রশাসন সংস্কারের ব্যাপারে মোট প্রস্তাব ছিল আপনাদের পক্ষ থেকে 26টি, একমত নই 15টা, আংশিকভাবে একমত নাই, এরকম কোনো কিছু। নির্বাচন কমিশন সংস্কার মোট প্রস্তাব ছিল 27টি, একমত হয়েছে আমরা 16টা, একমত নই 11টা। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐকমত্য কমিশনকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সবগুলির মধ্যে আমি বলবো, নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল। সংগ্রহ করলেই ওখান থেকে একটা সামারি তৈরি করা, ইট উড হ্যাভ বিন ভেরি ইজি। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউএনও। সংস্কার ইস্যুতে আগামী রোববার বিএনপির সাথে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। পর্যায়ক্রমে 38টি দলের সাথে অনুষ্ঠিত হবে এই সংলাপ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কাঠামোগত সংস্কার ছাড়া বিদ্যমান সংবিধান বহাল রেখে স্বৈরতন্ত্রের উত্থান ঠেকানো যাবে না বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংস্কারের ব্যাপারে হতাশার জায়গা সংকুচিত করে আশার জায়গা সম্প্রসারণের চেষ্টা চলছে। মিজান শাহজাহানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ে এই বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন ডক্টর বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এতে বিভিন্ন মতামত দেন বিশিষ্টজনরা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের 4 মূলনীতি আদর্শগতভাবে গুরুত্ব হারিয়েছে, সময় এসেছে বহুত্ববাদ নীতি সংবিধানে আনার। তার মতে সংবিধানের কাঠামো পুনর্গঠন ছাড়া স্বৈরতন্ত্র ঠেকানো যাবে না। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4 নীতি কার্যত একটি রাজনৈতিক দলের আদর্শিক অবস্থান এবং এই 4 নীতির যে রাজনৈতিক দল তার যে আদর্শ, সেই আদর্শ জনগণ প্রত্যাখ্যান করেছে। সেই বিবেচনা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই 4টি নীতি আদর্শ হিসেবে, রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্য নেই। জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। 2014 সালের আগে ঢাকায় বিভিন্ন টেলিভিশনের টক শোতে যেতাম, সেই সময় প্যানেলগুলো এরকম হতো, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন নিরপেক্ষ। তো যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলতাম তখন বিএনপি যিনি থাকতেন তিনি খুব খুশি হতেন, আবার যখন বিএনপির বিরুদ্ধে বলতাম আওয়ামী লীগের জন্য খুব খুশি হতেন। আর যখনই এই মৌলিক সংস্কারের প্রসঙ্গে যেতাম দুইজন এক হয়ে যেতেন। আমাদের সংবিধান সংশোধনের ক্ষেত্রে এটা ছিল সবচাইতে বড় বাধা। বক্তারা বলেন, ছোটখাটো বিষয়ে বিতর্কে সময় নষ্ট না করে জাতির বৃহৎ স্বার্থে ঐক্য জরুরি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান সংস্কার নিয়ে গণভোটের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে জামায়াত ইসলামী। সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেওয়ার পর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, জাতীয় নির্বাচনে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ন্যূনতম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি তারা। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার না নির্বাচন কোনটা আগে এ নিয়ে চাপে নেই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকালে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে
সংস্কার প্রস্তাবনা জমা দিতে সংসদ ভবনের জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে যায় জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দল। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের কাছে সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন আর দুদক এই 5টি কমিশনের সুপারিশের উপর সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে জামাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরে গোলাম পারোয়ার সাংবাদিকদের বলেন, ভোটের দিনক্ষণের চেয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজনই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে জামাত একমত, তবে এ বিষয়ে কিছু পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান দলের সেক্রেটারি জেনারেল। গণপরিষদটা প্রয়োজন হয়, একটা দেশে একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি। গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন কোন রকম চাপের মধ্যে নেই। তো কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে গঠিত কমিশন 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। ঠিক আছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জনগণের নির্বাচিত সরকার না আসলে দেশে স্থিতিশীলতা আসবে না। সে কারণে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, নির্বাচন ও সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, বিদেশি বন্ধুরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা জরুরি, তাই নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি, সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহক হচ্ছে নির্বাচন, এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসুন, সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করাচ্ছেন, ওদের জন্য সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। গণতান্ত্রিক সংকটে ফেলতে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ইউনূস সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা সফল হতে দেয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, যে কোনো মূল্যে জনপ্রত্যাশা পূরণে কাজ করতে হবে। ষড়যন্ত্রের প্রেতাত্মা মোদি এবং মোদির আশ্রয় হাসিনা আবারও বাংলাদেশে এই আমার ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার একটা প্রয়াস ওই দেশ থেকে শুরু হয়েছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট সমালোচনা হবে, আলোচনা হবে, এটাকে আপনার মনোবল হারাবেন না। কারণ তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আপনারা হারলে বাংলাদেশ হারবে। ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের মামলায় বিচারিক আদালত থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ আসামির সবাইকে খালাস দেন। এর মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় দেশে ফিরে রাজনীতি করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বসুন্ধরা গ্রুপের আইটি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে দুদকের মামলার রায়ের দিন ছিল বৃহস্পতিবার।
আদালত এই মামলার রায়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান ও তার পিএস মিয়া নুরুদ্দিন অপু সহ ৮ আসামির সবাইকে খালাস দেন। দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয় 2008 সালে মামলাটি ধামাচাপা দিতে তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে বসুন্ধরার কর্ণধার আকবর সোবহান ওরফে শাহ আলমের 50 কোটি টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তার কাছ থেকে নেওয়া হয় 21 কোটি টাকা। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বোরহানুদ্দিন বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মাননীয় আদালত সুস্পষ্টভাবে দেখলেন যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ তথা বাদী পক্ষ যে অভিযোগটি এনেছেন তথাকথিত ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই, কোনো সাক্ষী বলে নাই, কোনো কাগজপত্র আসে নাই, এমনকি বর্তমান যে প্রযুক্তিগত সাক্ষ্য আপনার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। এ সময় তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে নিম্ন আদালতে সব মামলার বিচার কাজ শেষ হয়েছে। এখন তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার দেশে ফিরতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তিনি। 111-এর অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং দেশে যাতে ঢুকতে না পারে সে কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। এই ঘটনায় তৎকালীন দুদকের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও ব্যাংক মালিকদের তার সূচনা ফাউন্ডেশনে 33 কোটি টাকা দিতে বাধ্য করায় আরেকটি মামলা হয়েছে পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। আর মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রিপোর্ট মাহবুব কবির চপলের। একজন প্রধানমন্ত্রীর মেয়ে নির্বাচিত হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ ও পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। বিষয়টি তখনই খটকা লেগেছিল অনেকের কাছে, কারণ নেপালের শম্ভু আচার্য ছাড়া পুতুলের সাথে কেউই প্রতিদ্বন্দ্বিতা করেননি। পূর্ব অভিজ্ঞতা থাকার পরও শম্ভু পান মাত্র 2 ভোট, আর 8 ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন পুতুল। জানিয়ে প্রশ্ন তুলেছিল চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্ডসেট। শেখ হাসিনা সরকারের পতনের পর গত জানুয়ারিতে পুতুলের নিয়োগ জালিয়াতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে কমিশন। এছাড়াও পুতুলের সূচনা ফাউন্ডেশনে 33 কোটি টাকা দিতে বাধ্য করায় আরেকটি মামলা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও পুতুলের বিরুদ্ধে। অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে, এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের জালে পড়েছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান GM কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য ও অর্থ পাচারের অভিযোগ জমা হয়েছে কমিশনে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব গোলাম মোহাম্মদ কাদের, চেয়ারম্যান জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য এবং অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে দুদকে পাল্টা চিঠি পাঠিয়েছেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিক। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিচারপতি নিয়োগে আইন সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ফ্যাসিবাদের দোষরা এখনও বিচার বিভাগে রয়েছে অভিযোগ করে বিতর্কিত সব বিচারপতির অপসারণ চান তিনি। এদিকে অসদাচরণের দায়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর
অক্টোবরে হাইকোর্ট বিভাগের 12 জন বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি। এর মধ্যে গত 30 জানুয়ারি একজন বিচারপতি পদত্যাগ করেন। 2 জন বিচারপতি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি এবং 2 জন বিচারপতি ইতিমধ্যে অবসরে গেছেন। এছাড়া 4 জন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং 3 জন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও বিচারিক আদালতের দুর্নীতিবাজ বিচারকদের অপসারণে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি। বিচারিক যে আচরণ নিয়ম নীতি লঙ্ঘন করে রাজনৈতিকভাবে বিচার করেছেন তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যারা এই 8টা 9টা পর্যন্ত বসে বসে টাইমের পরে বিচার করছে মোমবাতি জ্বালিয়ে চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচারকে রিমুভ করতে হবে। বিচারপতি নিয়োগ কাউন্সিল থেকে আইন মন্ত্রণালয়ের আমলারা আইনজীবী প্রতিনিধি রাখার বিধান বাদ দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই আইনজীবী নেতা। বিচারপতি নিয়োগের আইন সংশোধন করারও আহ্বান জানান তিনি। অনতি বিলম্বে যে বিচার নিয়োগের যে আইনটা আছে সংশোধন করেন দয়া করে। আশা করি এই সরকার বৈষম্য বিরোধী সরকার, সুতরাং তারা এই বৈষম্যমূলক আইনটা সংশোধন করে অনতি বিলম্বে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে এবং আপিল ডিভিশনে বিচারপতি নিয়োগ করবে। যারা শপথ ভঙ্গ করেছেন, বিচার বিভাগকে বিতর্কিত করেছেন, তাদের অধিকাংশকেই দায়সারা বদলি করা হয়েছে বলে অভিযোগ ব্যারিস্টার খোকনের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকলে সামনে নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা নির্বাচন যত ঘনিয়ে আসবে মারামারি হানাহানির ঘটনাও ততই বাড়বে। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সব বাহিনীকে মাঠে নামানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন হলে তা হবে লজ্জাজনক। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 2025-এর শেষে অথবা 26 সালের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। সংকল্পে আমরা অটুট আছি জানিয়ে এখন সব মহলে চলছে আলোচনা ও বিশ্লেষণ। বিশেষ করে গেল 8 মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় নির্বাচনের সময় পরিবেশ কেমন হবে এ নিয়ে শঙ্কায় অনেকেই। বিশেষজ্ঞদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকলে সামনের নির্বাচন হবে বড় চ্যালেঞ্জিং, এমনকি এতে হস্তক্ষেপ করা লাগতে পারে জাতিসংঘেরও। নির্বাচন যত ঘনিয়ে আসবে দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, গৃহযুদ্ধ আরো বেড়ে যাবে এবং আমার কাছে মনে হয় যে সেখানে এই যে বিভিন্ন দলের কর্মী সমর্থকদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করবে। আইন শৃঙ্খলার উন্নতি সাস্টেইনেবল না করে আসলে ইলেকশনের দিকে গেলে দেশে আমি মনে করি যে বিশৃঙ্খলা আরো বাড়বে। ওই বিশ্বে আমাদের এই নির্বাচন বলেন বা আমাদের দেশকে একটা ভাবমূর্তির সংকট হিসেবে কিন্তু উপস্থাপন করবে। চ্যালেঞ্জ অনেক বড়, চেষ্টা করতে হবে, উপায় তো নাই। বাইরের থেকে সৌরজগৎ থেকে তো লোক আসবে না। ইউনাইটেড নেশনস দিয়ে যদি নির্বাচন করতে হয়, কেউ কেউ বলে আর কি, এগুলো তো লজ্জার বিষয়। এটা আমার সার্বভৌমত্বের প্রতি একটা চপেটাঘাত। অনেকে আইন মানতে চাইবে না, অনেকে বিভিন্ন দল তার নিজের সুবিধার কাজ করে, পুলিশ প্রশাসন আর কি, বিশেষ করে তাদেরকে দৃঢ় হতে হবে। নির্বাচনের আগে, পরে এবং নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনীকে সমন্বিত রোডম্যাপ তৈরি করে সেই অনুযায়ী কাজ শুরু করার পরামর্শ বিশেষজ্ঞদের। কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ করা, প্ল্যান করা, যে আসলে যদি ডেস্টিনেশনটা হয় ডিসেম্বর ইলেকশন, তাহলে আমরা কিভাবে কাজ করব। ডিসেম্বরকে ইলেকশনে কাজ ওইভাবে যদি থাকে, তাহলে এই যে বদলিগুলো আমরা যে দেখছি, অনেক পুলিশ অফিসারকে ওএসডি করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আসলে একটা সার্টেন লেভেলের পরে থামিয়ে দেওয়া উচিত। তফসিল ঘোষণাটা একটু আগেও করতে পারে ইচ্ছা করলে। সামরিক বাহিনী ইলেকশনের আগে আসলে ভালো, জনস্বার্থে আসা যায়, আমাদের আইনেও সে কভার আছে। এবং যারা ইলেকশন দিন গন্ডগোল করতে পারে এরকম লোকজনকে অ্যারেস্ট করতে হবে, আগের থেকে প্রিএমটিভ অ্যারেস্ট করতে হবে। আগামী নির্বাচনে বড় পরিসরে বিচার বিভাগকে মাঠ পর্যায়ে থেকে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতে কাজ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নিরীহ জনগণের গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবি জানিয়েছে জামাত ইসলাম। গাজায় ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
এতে দক্ষিণের আমির নেতানিয়াহুকে মানব সভ্যতার দুশ্মন বলে উল্লেখ করেন। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বাংলাদেশ জামায়াত ইসলাম। এতে যোগ দেন দলের ঢাকা মহানগর দক্ষিণের কয়েকশো নেতাকর্মী। এ সময় সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট সহ বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র নিজ নিজ অবস্থান থেকে ওই ইহুদিবাদী গোষ্ঠী নেতানিয়াহুর রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা পুনর্বহালেরও দাবি জানান ঢাকা মহানগর দক্ষিণের নেতারা। তারা আমাদের এই কিবলাকে ধ্বংস করার জন্য আমাদের মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন চালিয়ে আসছে। চুক্তি লঙ্ঘন করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় নির্ধারিত হয়েছিল। আজ ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে, ফিলিস্তিনের বিজয় নির্ধারিত হবে। এদিকে একই প্রতিবাদে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শেওড়াপাড়ার মণিপুর স্কুলে ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে তিনি একথা বলেন। অসহায় গাজাবাসীর জন্য অর্থ ও খাদ্য সহায়তা পাঠাতে দেশবাসীর প্রতি তাগিদ দেন আমিরে জামাত। এ সময় তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। তার আশা, এদেশে বিজয় একদিন আসবেই। রোজার এই সংযমের মাসে, সমবেদনা সহমর্মিতার মাসে আসুন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা গাজাকে বিবেচনায় রাখি। বিশেষ কোনো দল নয়, গোষ্ঠী নয়, শুধু মুসলমান নয়, যারা মানুষ বলে পরিচয় দেয় তাদের প্রতিবাদ করা উচিত। এত বড় জুলুম আসমানের নিচে জমিনের উপরে যারা চুপ করে বসে থাকবে তারা মানুষ বলে নিজেকে পরিচয় দেওয়ার অধিকার রাখে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসি সংশ্লিষ্ট কমিটি। এছাড়া ভোট কেন্দ্র স্থাপনে থাকছে না ডিসি, ইউএনও এবং এসপি, ওসিদের কমিটি। আজ এই সংক্রান্ত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু ও নজিরবিহীন নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর। রাসনা দাসের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চলতি বছর ডিসেম্বরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন এবং বিধিমালা পর্যালোচনা সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগ শাসন আমলে নিবন্ধিত দেশীয় ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের উপকমিটির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। নির্বাচনের আগে নতুন করে নিবন্ধন দেয়া হবে পর্যবেক্ষক সংস্থার। এছাড়া ভোট কেন্দ্র স্থাপন হবে জেলা, উপজেলার নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে। থাকবে না ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের কমিটি। কমিটির ২ জন সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে। পরে ব্রিফিং করেন এই কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, নির্বাচন কমিশন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি নিচ্ছে ইসি। ভোট কেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা নিয়েও আমরা আজকে কথাবার্তা বলেছি। তা আমরাও মোটামুটিভাবে প্রাথমিকভাবে একটা খসড়া দাঁড় করানোর অবস্থায় আসছি। এটি কমিশন ফাইনালি অনুমোদন দিলে পরেই আপনাদেরকে বলতে পারবো যে সিদ্ধান্তটাই। তিনি আরো জানান, শর্ত পূরণ হলেই দেয়া হবে রাজনৈতিক দলের নিবন্ধন। নিবন্ধন
রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন কমিশনের কাছে চায়, শর্ত পূরণ হলে পরে নিবন্ধন দিবে, যদি না চায় তাইলে পরে তো নিবন্ধন লাগবে না। গণবিজ্ঞপ্তি নিয়ে আদালতের স্থগিতাদেশ রায়ের কপি এখনো পায়নি বলেও জানান তিনি। এর মাধ্যমে জানতে পেরেছি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। 20 ফুট রাস্তা দখল করে ময়লার ভাগাড় আর দোকানপাট বসানোয় রাজধানীর কারওয়ান বাজারে তীব্র যানজটে বিপাকে পড়ছেন নগরবাসীরা। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে। তা না হলে রাস্তার এত বড় জায়গা দখল করে শত শত ভাসমান দোকান বছরের পর বছর কিভাবে বসছে সেই প্রশ্ন তোলেন ভুক্তভোগীরা। যদিও অতি দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। রিপোর্ট আদ্দিন সজীবের। দেখে বোঝার উপায় নেই, এটি 60 ফিটের প্রশস্ত রাস্তা। দোকানের পর্সায় ফুটপাত অচল, ময়লার ভাগাড় আর ট্রাকের কারণে বন্ধ এই সড়কের অন্তত 20 ফিট রাস্তা। কি দিন কি রাত সবসময় লেগে থাকে যানবাহনের জট। নিত্য দুর্ভোগে নগরীর বাসিন্দারা। এটি রাজধানীর কারওয়ান বাজার। সারা দেশ থেকে একদিকে রাতভর নিত্য প্রয়োজনীয় পণ্য আসে এখানে, অন্যদিকে বাণিজ্যিক এলাকা হওয়ায় প্রতিদিন লাখো মানুষের যাতায়াত এই সড়কে। অথচ চলাচলকারীরা বলছেন এই সমস্যার সমাধানে নেই সিটি কর্পোরেশনের দৃশ্যমান কোনো উদ্যোগ। তো ওই সাইড তো পুরাটাই এরা ব্লক করে নিচ্ছে দোকান দিয়া, ওই কারণে যাই এই ডিস্টার্বটা হইয়া থাকে। সারাদিন আমরা 8 টিপ 9 টিপ হাইস 10 টিপ, এর বেশি ময়লা হয় না। দেখেন আপনি চলার জায়গা নেই এখানে, পুলিশ অনেকবার দেখে গেছে, কিন্তু দেখা যায় কি কিছুক্ষণ পরে যে দোকান পিছনে সরাই দেয়, ওরা আবার পিছনে সামনে চলে আসে। 11টা 10-15 দিকে কারওয়ান বাজারে ঢুকছি, এত জ্যাম, বর্জ্য পরিষ্কার করতেছে, এইটাই জ্যাম। ওরা যদি সকালে মানে জিনিসগুলো আগে ফার্স্ট টাইম করে ফেলে, তাহলে আমার মনে হয় না এত মানুষ সাফার করবে। শুধু তাই নয়, রাস্তার উপর দোকানপাট এখানকার প্রতিদিনের দৃশ্য। অদৃশ্য শক্তিতে 15 থেকে 20 ফুট রাস্তা দখল করে রাখেন ব্যবসায়ীরা। অনিয়ম জেনেও এভাবেই এক একজন ব্যবসা করে যাচ্ছেন 8 থেকে 10 বছর ধরে, কেউ কেউ তারও বেশি সময়। তো ফুটপাত না, এটা তো রাস্তার মাঝখানে। ঠিক আছে, এটাই ফুটপাত ধরতে গেলে রাস্তার মাঝখানে, এটাই ফুটপাত। ওখানে যাবো, ওই রাস্তা আর ওদের ভিতরে যাবো, তাতেও জাম লাগে। ওখানে যাবো, তাতেও জাম লাগে। রাস্তা যত বড় হয় অত জাম লাগে। কারণে মাঝখানে না, মাঝখানে না, মাল আছে এই কারণে পিছামটা। ব্যস্ততম এই সড়কের এসব অনিয়ম জানা আছে উত্তর সিটি কর্পোরেশনেরও, কিন্তু কেন সমাধান হচ্ছে না, নাকি সমাধান করতে আছে কোনো বাধা, সেটাই বাকি। এটা তো অনেক বছরের পুরনো সমস্যা না এটা, তাহলে আপনাদেরকে আজকে কাল অভিযোগ করলো যে না, কেন আজকের সমস্যাটা কি সমস্যা না? না, অবশ্যই করতে পারে, কিন্তু মানে এটা তো আসলে ভেরি কনসপিকিউয়াসলি ভিজিবল এই সমস্যাটা, তাই না? আমরা শীঘ্রই ব্যবস্থা নেব। নগরবাসীর বিশ্বাস, অদৃশ্য শক্তির থাবা থেকে এবার মুক্ত হবে কারওয়ান বাজার। এটি প্রায় 60 ফিটের রাস্তা, অথচ ময়লা ফেলতে ফেলতে এমন একটা অবস্থা হয়েছে যেটা পরিষ্কার করতে চলে যায় দিনের অর্ধেক বেলা। এবং ট্রাকগুলো এমনভাবে রাখা হয় যাতে করে সাধারণ যে গাড়ি এবং সাধারণ মানুষের যে যাতায়াত, সেটা ব্যাপকভাবে ব্যাহত হয়। প্রতিদিন যানজট লেগেই থাকে, এক চলে ব্যবসা বাণিজ্য, অন্যদিকে এই ধরনের ময়লা তোলার কাজ যেটা অপরিকল্পিতভাবে হচ্ছে। নগরবাসী মনে করেন যে এগুলোর প্রয়োজন রয়েছে, ময়লা পরিষ্কার করতে হবে, কিন্তু সেটা যদি পরিকল্পিতভাবে না হয় তাহলে ভোগান্তি কোনোভাবেই কমানো যাবে না এই নগরে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, কারওয়ান বাজার, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করের আওতা বাড়াতে চেম্বার ও অ্যাসোসিয়েশন সহ সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় তিনি বলেন, কর রেয়াতের সংস্কৃতি থেকে বের হতে হবে। এ সময় স্থানীয় বাজার সুরক্ষিত রাখতে কাগজ আমদানিতে কর বাড়ানোর প্রস্তাব দেয় পেপার মিলস অ্যাসোসিয়েশন। ট্যাক্স নেট বাড়ানোর জন্য আমরা যাচ্ছি বিভিন্ন গ্রোথ সেন্টার, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন, সেখানে গিয়ে রিটার্ন প্রিপারেশন, ট্যাক্স দিয়ে একসাথে আমরা ট্যাক্স পেমেন্টের কাজটা শেষ করে দিচ্ছি। এর উদ্দেশ্য হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা। আমাদের দুই পক্ষই শুনবো, আপনাদের স্বার্থ দেখবো না, কোনটাতে দেশের জনগণ উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, ব্রডার ইন্টারেস্ট দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব, এটা বলা। এবার আন্তর্জাতিক সংবাদ।
রাশিয়ার সাথে চলমান যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে এ কথা জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের একদিন পরই জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার দুই নেতার মধ্যে এই ফোন আলাপ হয়। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা করেন তারা। এদিকে দুই নেতার এই ফোন আলাপকে দুর্দান্ত বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। এর আগে গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের মুখোমুখি বৈঠকে বাকবিতণ্ডা হয়। তেজগাঁও থানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। ইফতার পূর্ব বক্তব্যে তিনি বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্টরা আবারও সক্রিয় হয়ে উঠবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখল বাণিজ্য সহ আইন শৃঙ্খলার অবনতি হবে। এতে সভাপতিত্ব করে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ইফতার মাহফিলে। পারটেক্স খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে সকাল 9টায় ঢাকা থেকে রওনা হয়ে বিকেলে শিলংয়ে পৌঁছান 36 সদস্যের লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচকে সামনে রেখে যে প্রস্তুতি নিয়েছে তাতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজা জালালরা। রিপোর্ট এসএম আশরাফের। বাংলাদেশের ফুটবল নিয়ে এত উন্মাদনা, এত আলোচনা গত এক দশকে হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এক হামজা চৌধুরী পুরো ফুটবল অঙ্গনের আবহাওয়াটা পরিবর্তন করে দিয়েছেন। তাকে ঘিরে স্বপ্নের পরিধি বৃদ্ধি পেয়েছে সমর্থকদের। দেশ ছাড়ার আগে তপু বর্মন বললেন, নিঃসন্দেহে দলের শক্তিমত্তাও এতে বৃদ্ধি পেয়েছে। গতকালকে আমাদের সাথে সে অফিসিয়ালি ট্রেনিং এ অংশগ্রহণ করে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। এখানে অনেক পজিটিভ ব্যাপার। যদিও দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে কোনো সুখকর স্মৃতি নেই লাল সবুজ দলের প্রতিনিধিদের। তবে ফুটবলাররা বলছেন, সৌদি আরবে যে অনুশীলন ক্যাম্প তারা করেছেন সেখানে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল। সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী, সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন, আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে সব শেষ। 2 ম্যাচের একটিতেও জিততে পারেনি 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। চোট কাটিয়ে জাতীয় দলে ফিরলেও ছিটকে আবারও গেছেন নেইমার। বাংলাদেশ সময় শুক্রবার সকালে এই সালে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। তবে এই ম্যাচে নেইমারকে পাচ্ছেন না দরিভাল জুনিয়র। যদিও আসার কথা, নিজেদের মাঠে সবশেষ 14টি ম্যাচে কলম্বিয়ার কাছে হারেনি ব্রাজিল। তাই ফেভারিটদের লেভেলটা গায়ে জড়িয়েই মাঠে নামবে তারা। অন্যদিকে বাছাই পর্বে অবশ্য ব্রাজিলের চেয়ে কিছুটা এগিয়ে আছে কলম্বিয়া। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পেন্টাজয়ীরা আছে 5 নম্বরে, আর সমান ম্যাচে 19 পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে 4 নম্বরে। 25 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার মুখোমুখি হবে 20 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপদেষ্টা পরিষদের অনুমোদন। বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি 7 বছর। ঈদে টানা 9 দিনের ছুটি। এলডিপি দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু। 166টি সুপারিশের মধ্যে 120টিতে একমত। সব রাজনৈতিক দলের সহযোগিতা চায় কমিশন। সব মামলায় খালাস পেলেন তারেক রহমান। বিচারিক আদালতে আর মামলা না থাকায় দেশে ফিরে রাজনীতি করতে বাধা নেই, জানালেন আইনজীবীরা। জালিয়াতি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ায় পুতুলের বিরুদ্ধে মামলা। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে দুদকের জালে GM কাদের। এবং গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা।
আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার দাবি জামাত সহ বিভিন্ন দলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।